পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করতে যাচ্ছি এটিএন নিউজের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান ফার্মার্স নেটওয়ার্ক। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের চাষি, খামারি, কৃষক যারা আছেন তাদের উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত যত সমস্যা হয় আর এই সমস্যার সমাধানের যে সমস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তি রয়েছে তাদের সাথে আমাদের খামারি, আমাদের চাষিদেরকে সরাসরি সংযুক্ত করার জন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আজকে আমরা আলোচনা করব, আপনারা জানেন যে এখন শীত শুরু হয়েছে, সারা দেশে কুয়াশা হচ্ছে, কোথাও হালকা শৈত্যপ্রবাহ হচ্ছে। মাঠে চাষি মুহূর্তে রবি শস্য চাষ করছে। বিশেষ করে আপনারা জানেন যে সরিষা মাঠে আছে, পেঁয়াজ মাঠে আছে, আলু মাঠে আছে। তো এই সময় এই সমস্ত ফসলে কী ধরনের রোগ হতে পারে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে বিশেষজ্ঞ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথোলজি রোগতত্ত্ব বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর নাজনীন সুলতানা। প্রফেসর নাজনীন সুলতানা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা বাংলাদেশে এই মুহূর্তে শীতকাল শুরু হয়েছে, ঠান্ডা পড়ছে। রবি শস্য বিশেষ করে আপনার সরিষা মাঠে আছে, আলুও মাঠে আছে, পেঁয়াজ মাঠে আছে। তো এই সময় আসলে কী ধরনের রোগবালাই হতে পারে বা চাষির কি করা উচিত? তো একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কী মনে করেন বা কী করা উচিত তাদের? আচ্ছা, এই সময় তো হচ্ছে আলু আছে। সবচেয়ে আমি আগে আলুর কথাই বলি। যখন এই যে বেশি একটু ঠান্ডা পড়ে যাচ্ছে তখন আলুর একমাত্র একটা মানে খুবই মারাত্মক একটা রোগ হয়, যেটা হচ্ছে লেড ব্লাইট, যেটাকে আমরা বলি বাংলায় কি বলেছে বিলম্ব ধসা রোগ বলে। তো কৃষকেরা মানে সেই নামেই পরিচিত যে লেড ব্লাইট ডিজিজটা। তো সেটা হলে যে পাতা যদি এরকম মানে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে, তাহলে দেখা যায় যে এক সপ্তাহ যদি এরকম ওয়েদার থাকে তাহলে টোটালি পুরো ফিল্ডের আলু ধ্বংস হয়ে যেতে পারে। সেই জন্য কৃষকদের মনিটরিং করা দরকার, পূর্বাভাস জানা দরকার যে আসলে ওয়েদার কন্ডিশনটা কেমন হবে। সেটা আগে থেকে যদি তারা জানা থাকে তাহলে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে। প্রতিরোধ করার জন্য তারা কী করতে পারবে, যে তাদেরকে ফাঞ্জিসাইড অ্যাপ্লাই করতে হবে। রিডোমিল গোল্ড, এই ফাঞ্জিসাইডটা খুবই পপুলার। রিডোমিল গোল্ড বা এই জাতীয় ম্যানকোজেব গ্রুপের অথবা কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো অসুখ হয়ে যাওয়ার পরে অসুখ না হওয়ার জন্য ফার্মার কি করবে? অসুখটা না হওয়ার জন্য আছে আগে থেকে, যদি লাগানোর আগে থেকে তাকে পরিকল্পনা করতে হবে। যদি সে আলু চাষি হয় তাহলে তাকে আগে থেকেই দেখতে হবে যে একটু আগায়, মানে ওই ওয়েদার কন্ডিশনটাকে একটু মানে অ্যাভয়েড করার জন্য, এসকেপ করার জন্য তাকে হয়তো কিছুদিন আগে আলুটা বপন করতে পারে, অথবা সময়টা একটু পিছিয়ে বপন করতে পারে, যাতে তার তার যে বৃদ্ধির সময়, গাছে যে সময় রোগটা হয় সেই সময়টাকে যাতে ওই ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য ওই মানে টেম্পারেচার বা ওই রকম হিউমিডিটি ওরকম যেন না পায়, সেটাকে অ্যাভয়েড করতে পারে। আরটা কিন্তু ওই রকম ওয়েদার যখন সে দেখবে, অসুখ না হলেও কি সে কোনো প্রিকশন, কোনো স্প্রে কোনো কিছু করবে বা করলে কোনো লাভ হবে কিনা? যখন ওরকম ওয়েদার থাকবে, ফসলের মাঠে রোগ হয়নি, বাট যে ওয়েদার রোগটা হয় সেই ওয়েদার শুরু হয়ে গেছে, তখন তাকে প্রিভেন্টিভ মেজার হিসেবে সে ফাঞ্জিসাইড স্প্রে করতে পারে। প্রিভেন্টিভ, জি, প্রতিরোধ করতে পারবে, তাতে রোগটা হয়তো আসবে না। জি, তবে আমরা অযাচিতভাবে যাতে ফাঞ্জিসাইড অ্যাপ্লাই না করি, সেই কারণে আমার মনে হয় কৃষি কর্মকর্তার সাজেশন নেওয়া উচিত। কৃষি কর্মকর্তা যদি বলে যে হ্যাঁ, স্থানীয় কৃষি কর্মকর্তা, জি, ওনাদের মতামত নিয়ে তারপর কৃষককে স্প্রে করতে হবে। এছাড়া আর কি রোগ হতে পারে পটাটোতে? এছাড়া অল্টারনেটিভ ব্লাইট হতে পারে। ওটাতেও কিন্তু পাতা, যেহেতু আমরা জানি গাছের খাদ্য উৎপাদন হচ্ছে পাতার মধ্যে, খাদ্য উৎপাদন হচ্ছে, সো পাতা যখন নষ্ট হয়ে যাবে তখন আলটিমেটলি কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এটা ব্যাকটেরিয়াল একটা মারাত্মক সমস্যা, ব্যাকটেরিয়াল উইল্ট হয়। তো ব্যাকটেরিয়াল উইল্ট হলে দেখা যাবে যে গাছ নেতিয়ে পড়া, যেটাকে আমরা বলি, সেটা দুটো হতে পারে, একটা ছত্রাক দিয়ে হতে পারে আর ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। ব্যাকটেরিয়া দিয়ে হলে হঠাৎ করে দেখা যাবে গাছটা হঠাৎ করে মানে নেতিয়ে পড়েছে, এবং এটা হলে আর আসলে একে বাঁচিয়ে রাখা সম্ভব না।
2-1 দিনের ভিতরে গাছ হয়তো পুরোই মরে যাবে, সেই ওটা কারণে কোনো মেডিসিন দিয়ে কন্ট্রোল করা ওটা যায় না? মেডিসিন দিয়ে আসলে কোনো বলা হয় যে আসলে ব্যাকটেরিয়াসাইড কোনো তেমন কোনো প্রতিক্রিয়া আসলে পাওয়া যায় না। উইল যেগুলো হয় আর কি আপনার রুট রট বা উইল যেগুলো, তাহলে এটার মানে কোনো চিকিৎসা নাই? এটা আসলে ওরকম কার্যকরী কোনো চিকিৎসা আসলে নাই। সয়েল ট্রিটমেন্ট করা যায় না? সয়েল ট্রিটমেন্ট বিফোর মানে বিফোর সোয়িং, লাগানোর আগে, হ্যাঁ। জি জি, তার আগে যদি আমরা করি তাহলে করা যেতে সেটা পারে। expensive হবে। সেটা এক্সপেন্সিভ, আর না জেনে আসলে সেটা করা উচিত না। তবে উইল্টেড প্ল্যান্টগুলোকে দেখা মাত্রই আসলে সরিয়ে ফেলা উচিত এবং দূরে মানে তাহলে অন্য গাছে অন্য হবে না। জায়গা, জি জি, অন্য গাছে যাতে ছড়াতে না পারে সেই জন্য আমাদের ওই গাছটাকে তুলে ফেলা উচিত। আচ্ছা আচ্ছা, পটেটো কি ভাইরাস জনিত কোনো সমস্যা হয়? ভাইরাস জনিত হয় এবং সেটার জন্য পোকা, যে এইরকম ওয়েদার তো অনেক পোকা হয়, এবং পোকা দিয়ে হচ্ছে ভাইরাসের লিফ কার্ল ডিজিজ হয়, তারপর লিফ রোল, বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশন হয়। সেই জন্য মেইনলি ভাইরাস তো সরাসরি মেডিসিন নাই। কোনো মেডিসিন নাই। ভাইরাস কন্ট্রোল করতে হলে আমাকে ইনসেক্ট দমন করতে হবে। ভাইরাস যেটাকে এক গাছ তার কাছে নিয়ে যাচ্ছে, ভেক্টর, ভেক্টর নিয়ে যাচ্ছে, সো ভেক্টরকে কন্ট্রোল Vector করতে kill হবে, করতে হবে। ভেক্টর কন্ট্রোল করতে হবে, জি। আর কাছে গাছটাকে উপরে আর রগিং করতে হবে, গাছটাকে তুলে ফেলে দিতে হবে যাতে আর ছড়াতে না পারে। অন্য গাছে যেতে না। এরপরে আমাদেরকে ইনসেক্টে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এরপরে আপনি জানেন যে এই মুহূর্তে মাঠে সরিষা আছে। সরিষায় কি ধরনের সমস্যা হয়? সরিষা বা হতে আছে, পারে? সরিষার সবচেয়ে বেশি যে রোগটা আছে সেটা অল্টারনেরিয়া ব্লাইট বলি আমরা। তো অল্টারনেরিয়া ব্লাইট সে পাতা থেকে নিয়ে শুরু করে সব মানে অল দ্য অ্যাবাভ গ্রাউন্ডস প্ল্যান্ট পার্টসে হতে পারে। তো পাতায় হবে, কাণ্ডে হবে, পডে হবে, সব জায়গায়। সেই জন্য এইটাকেও যখন হয়ে যাবে তাহলে আসলে মানে কিউরেটিভ মেজারে আমাকে যেতে হবে। আমাদের হচ্ছে রুব্রাল খুবই এফেক্টিভ মানে ফাঞ্জিসাইড, সেটা রুব্রাল স্প্রে করতে হবে, তাহলে কৃষক কিছুটা মানে প্রতিকার পাবেন। আর তাছাড়া লাগানোর আগে আমাদের চিন্তা করা উচিত সরিষার যে অল্টারনেরিয়া ব্লাইট সেটা হচ্ছে বীজবাহিত, সেই জন্য আমাদের বীজ শোধন করে তারপরে লাগাতে হবে এবং সব পরিষ্কার পরিচ্ছন্ন কাল্টিভেশন করা, মাঠ পরিষ্কার রাখা, পূর্ববর্তী ফসল যদি ওখানে এই অল্টারনেরিয়া দিয়ে যে কোনো হোস্টকে হয় সেই ধরনের হোস্টকে না লাগিয়ে অন্য হোস্ট ক্রপ লাগানো। টিচার যারা আছেন তারা তো একাধারে পড়াশোনা করেছেন আর সাথে সাথে গবেষণাও করছেন তারা। একই সাথে নার্সভুক্ত প্রতিষ্ঠানগুলোর যারা বিজ্ঞানী তারাও গবেষণা করছে। তা আপনি যে রোগগুলো বললেন, এই রোগগুলোর প্রতিরোধী কোনো জাত কি উদ্ভাবিত হয়েছে বা ফার্মাররা পাচ্ছে সেটা? ফার্মাররা পাচ্ছে, আর যেগুলো বলা হচ্ছে যে রোগ প্রতিরোধী, কিন্তু রোগ প্রতিরোধী জাত, কিন্তু রোগ প্রতিরোধী জাত হলেও অনেক সময় দেখা যায় সেটা আবার ফিল্ডে এসে একই রকম, কারণ যে সমস্ত জাতগুলো উদ্ভাবন করা হচ্ছে এবং ল্যাবরেটরিতে কিন্তু আমরা আসলে বেশি টেস্ট করে দেখছি, কিন্তু ফলত ফিল্ডে এসে একই রকম রেজাল্ট আসলে দিচ্ছে না। তবে হ্যাঁ, তার মানে ফুললি রেজিস্ট্যান্ট না, ফুললি রেজিস্ট্যান্ট না, আসলে আমরা বলতে পারি টলারেন্ট, অথবা ওই রোগের প্যাথোটাইপ বা যেটা আছে ওটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আবার আরেকটা কি, কৃষকরা কিন্তু শস্য সুন্দর রাখার জন্য, মানে যেহেতু বাজার মূল্য কমে যাবে সেই জন্য দেখতে ভালো থাকতে হবে, সেই কারণে তারা না জেনেও কিন্তু স্প্রে করে, অনেক বেশি স্প্রে করে। তো অনেক বেশি স্প্রে করে, আবার অনেক সময় যে মাত্রার যে মাত্রার ডোজটা প্রয়োগ করতে হবে তার থেকে তারা কি করে কম ডোজ করছে। তখন কি হচ্ছে, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট মানে রোগের প্রতিরোধ করতে পারছে না, সো মানে রেজিস্ট্যান্স গ্রো করছে, অর্গানিজম তাকে নিজে চেঞ্জ করে ফেলছে নিজেকে। সুপ্রিয় দর্শক, আমরা বাংলার চাষিদের কাছ থেকে আমাদের রিপোর্টাররা আলু নিয়ে কথা বলেছেন, তাদের অনেক সমস্যার কথা বলেছেন, রোগের কথা বলেছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন। চলুন দর্শক দেখে আসি কৃষকরা কি জানতে চায়। আগুন মাসে লাগাইছি আলু, আগুন মাসে লাগাইছি, পৌষ মাস থাকবো, মাঘ মাস থাকবো, ফাগুন থাকবো, ফাগুনের শেষদা গিয়া চৈতে গিয়া আলু উঠাই নইব। এর ভিতরে ওষুধ পানি, পোকা মাকড় অনেক খরচ, ওষুধ পানির দাম অনেক বেশি বেশি। আমরা কুলভাইয়া উঠতেছি না গিরস, জানি না বাকিটা আল্লাহ জানে কোন পর্যন্ত গিয়া ঠেকে। এবার 1 টাকাটা 3 টাকা, তবে কিছু তো মরণ সারা রাস্তা নেই। এই মনে বহুত ঘর দুয়ারও সারছে এই আলু লাগায়, বহুত কৃষক, কথা নেই। তো এবার একটু দাম পাইছে, এবার কেমন চিবা কাঞ্চি রাখে নাই, সব জায়গায় আলু লাগাইছে। তো এই সিন্ডিকেট 1200 টাকার সার করে লাইছে, 1800, 2000 আলু, 3000 টাকা, 2000 টাকা আলু করে লাইছে, 4000, 4500 বিছন।
তো কৃষক আমরা বাঁচবো কেমনি? ওষুধ এই যখনই সিন্ডিকেট করে বই দিচ্ছে 600 টাকা 500 টাকার ওষুধ 800-900 টাকা বানাইছি, তো আমরা বাঁচবো কেমনি কোন? এই বছর স্যার বিপন্ন জায়গায় আলু লাগাইছে, প্রচুর খেতে হয়েছে কৃষি। আপনার আগামীতে বাকিটা আল্লাহ জানে কত টাকা দাম যায়, কীভাবে গৃহস্থ বাঁচবে, এটা আল্লাহর উপরে ভরসা। খরচের হিসাব সম্পূর্ণ আলাদা। আলাদা হচ্ছে কেন? যাদের নিজের জমিন তাদের এক হিসাব, যাদের বিছন আলাদা আছে তাদের এক হিসাব, আর আমাদের যাদের নিজের জমিন নাই আর যাদের বিছন নিজের নাই তারা তো আমরা পড়া অনেক বিপদে। এই যে এখন বর্তমান আমার আলু লাগানো প্রায় শেষ পর্যায়ে, এখনও হচ্ছে শুধু ঔষধের দরকার। এই ঔষধটাও এক ধরনের, এটা হচ্ছে বড় সিন্ডিকেট মনে হচ্ছে। বাক্স আলু গত বছর লাগাইছি, প্রথম কিনেছিলাম 11,000 টাকা, এরপরে 8,000-7,000ও নামছে, কিন্তু এইবার 32,000 টাকা। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। Powered by Krishibid Group. সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পরে আমরা আবার ফিরে আসছি আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট রোগ তত্ত্ববিদ প্রফেসর নাজনীন সুলতানার কাছে। প্রফেসর নাজনীন, আপনি তো রোগ তত্ত্ববিদ সকল ফসলেরই। আপনি জানেন যে এই মুহূর্তে মাঠে পেঁয়াজও রয়েছে, আপনি আলুর কথা বলেছেন, সরিষার কথা বলেছেন, একই সাথে ফার্মার কিন্তু পেঁয়াজ চাষ বাংলাদেশে ব্যাপকভাবে হচ্ছে। তো আমরা পেঁয়াজ নিয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে একটু দেখে নিই আমাদের সারা দেশের এটিএনের রিপোর্টাররা কৃষক থেকে পেঁয়াজের সমস্যা নিয়ে কিছু কোশ্চেন করেছেন। চলুন আমরা একটু দেখে নিই কৃষক কী জানতে চায়। এখানে এই আবাদগুলো করতে গেলে আমাদের প্রচুর সার, বিষ, অনেক টাকা খরচা হয়। এর জন্য দেখা যায় অনেক সময় আমরা ঘাটতিতে পড়ি, লজ্জায়। আর এর জন্য যদি সরকার আমাদেরকে পেঁয়াজ নির্ধারিত দাম ঠিক করে দিত তাহলে আমাদের একটু সুবিধা হতো, আমরা ওই রকম পরিমাণে আবাদ করতাম এবং খরচ করতাম। তো আমাদের জেলাতে বেশিরভাগ পেঁয়াজ জিনিসটাই বেশি, বাংলাদেশের সবচেয়ে উৎপাদন বেশি হয়। এই পেঁয়াজ চাষ করতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই, যেরকম পেঁয়াজ হঠাৎ করে পাতা পুড়িয়ে মরে যায় কিংবা হঠাৎ করে নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের রোগ বালাই হয়। এতে দেখা যায় আমরা পর্যাপ্ত পরিমাণ বা সঠিক কোনো এই কৃষি অফিসার যারা আছেন তাদের আমরা সুযোগ সুবিধা পাই না, তাদের মাঠে কোনোদিনও তাদের পাওয়া যায় না, ডেকেও পাওয়া যায় না। আমাদের পেঁয়াজের প্রধান সমস্যা হচ্ছে মাথা পোকা লাগে, থিক্স পোকা লাগে, আর মাথাটা পচন লাগে। পচনটা এবার ঠাকাতে খুব কষ্ট হয়। প্রফেসর নাজনীন, আপনি দেখলেন যে ফার্মাররা জানতে চায় এই কুয়াশার মধ্যে পেঁয়াজে তাদের যে সমস্যাগুলো হচ্ছে, রোগ হচ্ছে, তারপরে আপনার রোগবাহিত কিছু জীবাণু, বীজবাহিত রোগ হচ্ছে, কুয়াশার কারণে, ওয়েদারের কারণে রোগ হচ্ছে। তো এই রোগগুলো যাতে না হয় সেক্ষেত্রে তারা কী করবে, অথবা এই রোগ যদি হয় তাহলে কী কী প্রতিকারের ব্যবস্থা বা কী ওষুধ তারা দিবে, সে বিষয়ে তারা জানতে চাইছে। আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, এই মুহূর্তে যে পেঁয়াজ আছে, পেঁয়াজের মধ্যে দুটা রোগ খুব বেশি প্রকট আকারে দেখা দেয়, হচ্ছে পার্পল ব্লচ অফ অনিয়ন আমরা বলি, আর হচ্ছে স্টেম ফাইলাম ব্লাইট। দুটো কিন্তু একসাথেই থাকতে পারে। দেখা যায় যে পেঁয়াজের পাতাগুলো উপর থেকে একটু ঝলসে যাওয়ার মতো হয় এবং পাতার মধ্যে একটু প্রথমে একটু সাদা সাদা স্পট হয়, আস্তে আস্তে সেটা গ্রে কালার হয় এবং পুরো পাতাটাই কিন্তু পরে একদম ঝলসে যাওয়ার মতো পুরো মানে মরে যায়। তো আবার সেখান থেকে অনেক সময় বাল্বের মধ্যেও কিন্তু সেটা ছড়িয়ে পড়তে পারে। তো সেই কারণে যখন আমরা রোগ দেখা দিবে তার আসলে প্রতিকার কিন্তু ওষুধ ছাড়া কাজ হবে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রপিকোনাজল গ্রুপের যে কোনো, যেমন টিল্ট আছে, প্রপিকোনাজল গ্রুপের যে কোনো ফাঞ্জিসাইড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কৃষক কিন্তু ফলাফল ভালো পায়, যে আর ছড়াবে না, ওই পর্যন্ত মানে কন্ট্রোল করতে পারবে। আর তাছাড়া যে ভালো করে জমি যেন বেশি সেচেতে না থাকে, একটু মানে একদম বেশি ভেজা ভেজা হলে কিন্তু রোগের প্রকোপটাও বেড়ে যায়। নিড়ানি দিতে হবে, ইরিগেশন বা পানি দেয়, এক্সেস যেন না দেয়, বেশি এক্সেস যেন না, তাতে কি হচ্ছে ছড়াতে পারে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য
অন্যটাতে ছড়াতে পারে, সেজন্য একটু খেয়াল রাখতে হবে। আর যদি পচা পাতা টাতা থাকে যেগুলোর মধ্যে আসলে জীবাণু ছিল, সেগুলো পরিষ্কার করে দূরে নিয়ে সেগুলোকে গাছ উপড়াবে না, না গাছ উপড়াবে না, যেটা পচা পাতাগুলোকে আমরা ওটা কেটে সরা ফেলবে তারা, মানে হাত দিয়ে ইয়ে করে ফেলে দিতে হবে, অন্য জায়গায় নিয়ে পুড়িয়ে ফেলতে হবে আর কি, অথবা মাটির নিচে, যদি অনেক দূরে নিয়ে মাটির নিচে চাপা দিয়ে দেয় তাও। ফাঙ্গাস ছাড়া আর কি জাতীয় অসুখ, মানে আপনার ব্যাকটেরিয়াল, পেঁয়াজের মধ্যে ব্যাকটেরিয়াল যেটা হয় না, ভাইরাল খুব একটা না, কিন্তু পেঁয়াজের যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে সেটা বাল্বের মধ্যে হয়, এবং সেটা আসলে পোস্ট হারভেস্ট ডিজিজটাই বেশি, ফিল্ডে থাকা অবস্থায় অতটা ইয়ে না, কিন্তু পরবর্তীতে আমরা দেখি পচন ধরে, বাল্ব পচন ধরে। সেক্ষেত্রে করণীয় কিছু আছে কিনা? ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল করার মতো আসলে কোনো ল্যাটেন্ট ইনফেকশন থাকে যে আফটার হারভেস্ট, তারপর আমরা দেখতে পারি যে স্টোরেজে, তবে স্টোরেজে সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রিভেন্টিভ মেজার হিসেবে যে স্টোরেজে যেন যথার্থ মানে কন্ডিশন থাকে, কন্ডিশনটা যেন সেরকমই থাকে, অতিরিক্ত হিউমিড অবস্থা যেন না থাকে, এবং টেম্পারেচার যদি বেশি থাকে তাহলেও কিন্তু পচন শুরু হতে পারে। প্রশ্ন নাজনীন, আপনি জানেন যে রোগবালাই তো আছেই, একই সাথে আপনি জানেন যে বীজের একটা বড় সমস্যা বাংলাদেশে, পেঁয়াজের স্পেশালি, কারণ পেঁয়াজের বীজটা খুব সেন্সিটিভ, এটা আমাদের দেশের ক্লাইমেটে স্যুট করে না, ভালো বীজ উৎপাদন হয় না, আমাদের কিন্তু ভালো জাতও নাই, এর একটা বড় অংশ ইন্ডিয়ার থেকে আসে, আবার কিছু আছে কাস্টমাইজ সিড বলি আমরা, যে আমাদের দেশের বড় বড় কোম্পানিগুলো আমেরিকার থেকে, ইউরোপ থেকে, যেখানে কোল্ড ওয়েদার আছে সেখান থেকে বীজ তৈরি করে আমরা কিন্তু আবার আমাদের দেশে ব্যাক করে নিয়ে আসি। তো সমস্যা যেটা হচ্ছে, এবার যেটা হয়েছে মারাত্মকভাবে হয়েছে, বিএডিসির বীজটা আপনি জানেন যে ফরিদপুর জেলাতে, রাজবাড়ী জেলাতে জার্মিনেশন ফেল করেছে, অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ বীজ লাগাইছে, গাছ ঠিকই হয়েছে কিন্তু বাল্ব হয়নি। তো এইখানে আপনার তো জানেন যে আপনি শুধু প্যাথোলজিস্ট না, আপনি একই সাথে আপনারা গবেষণা করছেন, জাত উদ্ভাবন করছেন, আপনার কলিগরা করতেছে, তো সেক্ষেত্রে আসলে ফার্মারদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, যে ইমপ্রুভ ভ্যারাইটি দিয়ে, জাত দিয়ে, অথবা ইন্ডিয়ার প্রতি নির্ভরশীলতা কমিয়ে আমরা দেশকে কিভাবে পেঁয়াজের বীজের সম্পন্ন করতে পারি? এ ব্যাপারে আমি যেটা মনে করি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনেক কাজ করার মানে তাদের অনেক সুযোগ রয়েছে, কারণ আমাদের সাথে যে কৃষি গবেষণার সাথে কিন্তু একাডেমিয়া, তারপর হচ্ছে সম্প্রসারণের সাথে তাদের কোনো লিঙ্ক থাকতে হয়। আমরা কিন্তু আমাদের সাথে কিন্তু আসলে বলা হয় কাগজে কলমে আছে যে লিঙ্ক, আমরা কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু আমরা আসলে জানি না, যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা আমাদের মানে সেটা ইভেন কি তাদের কোনো তথ্য কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি না। তাদের আমি যদি ডিএইর কোনো ওয়েবসাইটে ঢুকি, আমি একটা তথ্য চাচ্ছি, তেমন স্বয়ংসম্পূর্ণ কোনো তথ্য কিন্তু আসলে আপডেট করা নাই। সেই জন্য আবার গবেষণা থেকেও, কৃষি গবেষণায় যদি আমি কোনো তথ্য চাই, অনেক তথ্যই পাওয়া যায় না। কোশ্চেন করলে বলবে যে ওনার কাছে আছেন, ওনার কম্পিউটারে আছেন, উনি দিতে পারবেন, কিন্তু আদতে আসলে পাওয়া যায় না। সেই কারণে মেইন যে সরকারি যারা দিন শেষে আসলে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলার চাষিরা সে টাকা দিয়ে, পয়সা দিয়ে বীজটা কিনছে, এখন সে একটা ভালো ফসলের জন্যই কিন্তু সে আরও শুধু বীজ না, বীজের সাথে সে কিন্তু ইনভেস্ট করছে, ফার্টিলাইজার দিয়েছে, চাষ করেছে, ইরিগেশন দিয়েছে, সব করার পরও যদি তার বীজটা ভালো না হয়, তাহলে দেখলেন যে হয়তো সে বীজের গাছ হয়েছে কিন্তু সেই পেঁয়াজটা হয়নি। এর কারণটা হচ্ছে যখন কৃষককে দেওয়া হচ্ছে, কৃষক যখন লাগাচ্ছে, তার আগে কিন্তু আসলে বীজটা পরীক্ষা করে দেখা দরকার, তার ভায়াবিলিটি আছে কি না, সেই টেস্ট করার মতো কি আমাদের বাংলাদেশে তেমন ভালো কোনো ব্যবস্থা আছে যে টেস্ট করে তারপরে আমরা দিচ্ছি, তার মানে সেটা কি ডরমেন্ট হয়ে গেছে কিনা, তার জার্মিনেশন ক্যাপাসিটি আছে কিনা, এইরকম করা হয় না আসলে। সো তার ডিউরেশন, আপনি তো একজন দেশপ্রেমিক শিক্ষক, আমি বলবো যে এবার যেটা হলো যে বাংলাদেশের উত্তরবঙ্গের, তারপরে ফরিদপুর, রাজবাড়ী চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাইভেট পাবলিক সেক্টরই বেশি করে অনেক বেশি প্রতারিত হয়েছে বলতে গেলে। এখন কি তারা কি ক্ষতিপূরণ পেতে পারে না? তাদের জন্য কি কম্পেনসেট করা উচিত না? অবশ্যই উচিত, কিন্তু কৃষকের বেলায় আমরা সবসময় দেখি যে তারা হচ্ছে মানে তাদেরকে অনেক অ্যাভয়েড করা হচ্ছে, অবহেলিত আর কি। তো কৃষকের আসলে আমরা নির্ভর করছি কৃষকের উপরে, আমাদের খাদ্য আসে কোথা থেকে? ফার্মার কাজ না করলে আমরা খাদ্য পাবো না। সো তাদেরকে বেশি করে আসলে লোন দেওয়া উচিত, এবং বিভিন্ন সময় ইন্স্যুরেন্স থাকা উচিত তাদের,
বিমা না থাকলে মানে সে যে ফেইলিউর হলো, তাহলে সে কিভাবে এই ক্ষতিটা পোষাবে? সে তো ভবিষ্যতে আর কাজ করতেই পারবে না, ইভেন কি সে হয়তো বা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যেতে পারে। সে মানে কি করে সে এই ক্ষতিটা পোষিয়ে নেবে, সেই জন্য বিমা দরকার আছে। যে বাংলাদেশে সব কিছু বিমা আছে, আপনি আরএমজি গার্মেন্ট সেক্টরে বলেন, হেলথে বলেন, সব জায়গায় বিমার ব্যবস্থা আছে। কিন্তু বাংলার চাষি 1,68,00,000 চাষি আছে বাংলাদেশে, খামারি আছে, এদের কোনো বিমার ব্যবস্থা নাই। তাদের যখন শস্য যখন ফেল করে, এই শস্য ফেল করে তাদের ক্রপ কোনো বিমার কোনো ব্যবস্থা নাই। তো এটা খুবই দুঃখজনক যে আমাদের চাষিদের এই সাপোর্ট দেওয়ার জন্য কেউ না কিন্তু নাই, কোনো বিমার কোনো ব্যবস্থা নেই। একজন বিশেষ করে ধরেন যে মুরগির খামারি, সেও তো একজন খামারি, একজন কৃষক, তার জন্য 5,000 মুরগি মারা যায়, তার কিন্তু কোনো সাপোর্ট কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আগে আসছে না। একজন দুধের খামারি, তার জন্য 10টা গরু কোনো অসুখে মারা যায়, তার কাছে কিন্তু যাচ্ছে না। হাওড়ে আপনি দেখেন বিশাল এলাকা পানিতে ডুবে গেল, তাদের শস্য বিমার কোনো ব্যবস্থা নাই। হয়তো আমরা জাস্ট সাদাকার মতো ডিসি সাহেবরা 2 কেজি 5 কেজি চাল নিয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু লিগ্যাল রাইট হিসেবে কিন্তু দাঁড় করাতে পারছে না। কৃষকের রাইট নিয়ে আসলে কেউ কথা বলছে না। তো বিভিন্ন সংগঠন আছে, ওই যখন মানে দেখা যায় বিভিন্ন এনজিও আছে কাজ করছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় কয়েকটা ওয়ার্কশপ হচ্ছে, ওই ওয়ার্কশপ পর্যন্তই থেকে যাচ্ছে, বাকিটা কৃষকদের দরজা পর্যন্ত আসলে পৌঁছাচ্ছে না। প্রফেসর নাজিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ বাংলাদেশের শীতকালীন যে ফসল আমরা জানি যে পেঁয়াজ আছে, আলু আছে, সরিষা আছে, সেটার রোগবালাই এবং তার সম্ভাব্য প্রতিকার এবং একই সাথে রোগ যাতে না হয় তার জন্য কী করণীয়, এই বিষয়ে আমরা আলোচনা শুনেছি। আগামীতেও আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Powered by Krishibid Group.